আমাদের সকলের শ্রদ্ধেয় মাস্টার সাহেব জনাব শামসুর আলী মল্লিক সাহেবকে। এখন আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আদিবাসী নেতা মাননীয় এডওয়ার্ড হেমব্রম মহাশয়। সময় খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনাদের প্রিয় ভাইজানের বক্তব্য শোনার জন্য। আমি ফুরফুরা আহলে সুন্নাতুল জামাতের শাখা সংগঠন কোতলপুর শাখা সংগঠনকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই আয়োজনের জন্য। মঞ্চ উপবিষ্ট আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার আব্বাস ভাইজান সিদ্দিকী মহাশয়কে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কাছে শুধু এইটুকু মেসেজ আজকের এই মঞ্চ থেকে দিয়ে যাব, আপনারা একটু 70-72 বছর পিছনের দিকে একটু তাকাবেন, ফিরে যাবেন। সেই পরাধীন ভারতবর্ষে যেদিন অত্যাচারী ব্রিটিশ পুলিশদের গুলিতে ভারতবর্ষের রাজপথ রক্তে ভেসে গিয়েছিল, সেই রক্ত ছিল আপামর সারা ভারতবর্ষের সকল জনজাতির কৃষক ভাইদের, সেই রক্ত ছিল যুবক ছাত্রদের, সেই রক্ত ছিল দৈনিক লেবার শ্রমিকদের, সেই রক্ত ছিল ভারতবর্ষের সকল জনজাতির, হিন্দু মুসলিম সকল জনজাতির, সব মিলেমিশে এক হয়ে গিয়েছিল, একাকার হয়ে গিয়েছিল। সেইটা আমাদের ভুলে গেলে চলবে না। তাদেরই আমরা কেউ না কেউ বংশধরেরা আজকে আমরা বেঁচে রয়েছি, আমরা এই স্বাধীনবর্ষে বাস করছি। মনে রাখতে হবে, আমরা এই স্বাধীন ভারতবর্ষে জন্মেছি, একসাথে বাস করছি একটা বৃহৎ পরিবারের মতন। এটা আমরা গর্ব করি, আর এটাই আমাদের ভারতবর্ষের সংহতি। আজকের এই জনসভা থেকে প্রত্যেক বন্ধুদেরকে, উপস্থিত সকলকে এবং মাইকের আওয়াজ এই মঞ্চ থেকে যতদূর যাচ্ছে সকলের কাছে এই মেসেজটা দিয়ে যাব যে ফুরফুরা আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার আপনাদের সকলের প্রিয় ভাইজান যে আন্দোলনের পথে নেমেছেন, সেই আন্দোলনে শুধু আমি নয়, মানে ব্যক্তিগতভাবে আমার কথা বলছি তা নয়, আমরা সকলেই তার সাথে তার হাত ধরে এই আন্দোলনে সামিল হব। এই শপথটা আমরা যেন সকলে এই সভা থেকে নিয়ে যেতে পারি, এই জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানালাম। আর শেষবারের বেলায় আরেকটু বলবো যে পরদিন ভারতবর্ষের যে কৃষক ভাইদের রক্তের রাজপথ ভেসে গিয়েছিল, তাদের যে বংশধরেরা আজকে দিল্লির রাজপথে আন্দোলন নেমেছে, তাদেরকে এই মঞ্চ থেকে আমি স্যালুট জানিয়ে যাব। তার সাথে আপনাদেরকে অনুরোধ করব, আবেদন জানাবো যে আপনারা ওদিকে ওনাদের প্রতি আপনারা সেই সহমর্মিতা আর সমবেদনা জানাবেন, লক্ষ্য রাখবেন তারা কোন পরিস্থিতির দিক দিয়ে আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছেন। যতটুকু পারেন তাদের সাথে তাদের আন্দোলনকে সমর্থন জানাবেন। শেষবেলা আরেকবার আপনাদের উপস্থিত সকলকেও আমি আরেকবার স্যালুট জানালাম। আপনারা আজকের এই মঞ্চ থেকে আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার আপনাদের প্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকী সাথে হাত রেখে সামনে এগিয়ে চলবেন, এটুকু বলেই আমি আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় এডওয়ার্ড হেমব্রম মহাশয়কে। আর সময় অপচয় নয়, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার এবং স্বাধীনতা সংগ্রামী পরিবারের চতুর্থ প্রজন্মের আওলাদ পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি ভাইজানকে। এটা হবে না, সপ্তাহ আগে 50 টাকা কিনতে হয়েছে, আমি যাইনি বাজারে, শুনেছি, কিন্তু হঠাৎ করে সে আলুর দাম 20 টাকা হয়ে গেল। কেন? এটা কৃষক বন্ধুদের ভালোবাসা। আজ কৃষকরা আবার বাজারে মাল দিয়েছে তাই, কিন্তু যতদিন আমাদের কাছে টাটকা আসছিল না, পুঁজিপতিরা স্টক করে রেখেছিল, তারা বেশি দামে আমাদেরকে বিক্রি করছিল। আজ আমাদের বুঝতে হবে, যারা ওই জমিতে মাথার ঘামকে পায়ে ফেলে মেহনত করে আমাদের মুখে খাবার তোলার মাধ্যম হয়, আজ গোটা 22 দিন ধরে দিল্লি ভারতবর্ষের রাজধানীতে তারা আজকে এই কঠিন ঠান্ডাতে
আমার আপনার রাজ্য থেকেও দিল্লিতে অনেক গুণ ঠান্ডা বেশি। যারা থাকে খোঁজ নেবেন, এই রকম একটা ঠান্ডার জায়গায় আজ আমার কৃষক বন্ধুরা, কৃষক সাথীরা, কৃষক ভাইয়েরা, তাদের আন্দোলন, তাদের দাবি যে বিলটা করা হয়েছে ওই বিলটাকে প্রত্যাখ্যান করতে হবে, ওই বিলটাকে বাতিল দিতে হবে। আমি জানতে চাই আমাদের প্রত্যেকের মানবতার দায়িত্ব। আমরা কৃষক না হতে পারি, আমাদের কারো দাদা কৃষক, কারো নানা কৃষক, কারো চাচা কৃষক, কারো মামা কৃষক, কারো কাকা কৃষক, কেউ না কেউ আমাদের পরিবারে কৃষক জড়িয়ে আছে। আজকের এই বিলটা কৃষক বন্ধুরা যে আন্দোলন করছে বাতিল করতে হবে। কেন আন্দোলন করছে? এই বিলটাতে কৃষকদের জন্য ক্ষতিগ্রস্ত আছে। কৃষকরা এমনি তো স্বাধীনতার পর থেকে আত্মহত্যা করে মারা যাচ্ছে, কিন্তু এই বিলটা যদি লাগু হয়ে যায় তাহলে কৃষকদের আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তারা মেহনত করবে, তারা তাদের ফলের দাম দিতে পারবে না। তারা জমিনে রক্ত ঝরাবে, তারা তাদের ফলের দাম দিতে পারবে না। তারা এমন করে ভোরবেলা উঠে জমিনে গিয়ে মেহনত করবে, তারা তাদের ফলের দাম দিতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা মানবতা প্রেমী মানুষের কে কোন দল করেন, কে কোন পার্টি করেন, কে কোন কাস্টের, আমার মনে হয় পিস সাহেব হোক, সিএম হোক, ডিএম হোক, পিএম হোক, সবাই কিন্তু কৃষকের কাছে ঋণী। আজ আমাদের সবার উচিত এই কৃষকদের এই আন্দোলনটাকে সাপোর্ট করে কৃষক ভাইদের সাথ দিয়ে কৃষকের আন্দোলনকে আরো শক্তিশালী করে তোলা দরকার, ঠিক না বেঠিক? আজকে আপনাদের এই কতলপুর গ্রাম পঞ্চায়েতে আজকে আপনারা প্রমাণ করে দিলেন যে আমরা কৃষকদের সাথে আছি। হয়তো আপনাদের 2 ঘন্টা সময় গেছে, কিন্তু আপনারা ঋণ মুক্ত হচ্ছেন। আপনাদের সবার উপরে কৃষকের ঋণ আছে, আজকে সেই সুযোগটা পেচ্ছেন ঋণটাকে মুক্ত করা। কিন্তু আজকে কতলপুর পঞ্চায়েতে করে ক্ষান্ত হলে হবে না। এই আন্দোলন আমাদেরকে আগামী দিন প্রয়োজন হয় কলিকাতার রাজপথে টেনে নিয়ে যেতে হবে। সেই আন্দোলনেও আপনারা কৃষকদের সাথে দিবার জন্য কলিকাতার রাজপথে যেতে রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন? এটা আপনাদের এহসান হবে, ইনসানিয়াত হবে, ইনসাফ হবে আপনাদের। মনে রাখবেন, এই দেশটাকে বাঁচিয়ে রেখেছে কৃষক। কৃষকদের ভূমিকা দেশে সব থেকে বেশি। এদেশে সব থেকে আর্থিক উন্নত, আর্থিক সহযোগিতা কৃষকরা দেশকে দেয়। এদেশের সেনাবাহিনী কৃষকদের সন্তান, এদেশের প্রশাসন বেশিরভাগ কৃষকের সন্তান। আজকে সেই কৃষকদের উপরে অত্যাচার হচ্ছে। মনে রাখবেন, কারো উপরে অত্যাচার হচ্ছে বলে আমি চুপ থাকতে পারি না। আমি ডিপার্টমেন্টের না হলো আমার দরদ যদি মানবতা থাকে তার সাথ দেওয়াটা আমার দায়িত্ব। এই হেতু আজকে এই প্রোগ্রামে কৃষক বন্ধুদের হয়ে অনেক আলোচনা হয়েছে। আমি এর আলোচনার সাথে সাথে আজকে আরেকটা বিষয় হলো শীত বস্ত্র বিতরণ। আজ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত একটা অরাজনৈতিক সেবামূলক সংগঠন। মানুষের ভালোবাসা নিয়ে এই সংগঠন 2016 সাল থেকে চলছে। আজ আমার কাছে 1 বালতি আছে, 50 জন এসেছে, 1 ঢোক করে পানি খাইয়েছি, বালতি শেষ। কিন্তু এইভাবে 1 বালতি পানি নিয়ে লক্ষ মানুষের সমস্যা সমাধান করা যেতে পারে না। অথচ যেখানে সাগর আছে, যাদের কাছে সাগর আছে, তারা গরিবকে দেওয়া তো দূরের কথা, গরিবের গায়ে যদি একটা ভালো কাপড় থাকে সেটাকে খুলে নিবার আজকে ষড়যন্ত্র চালাচ্ছে। তাহলে আর এই বস্ত্র বিতরণ দিয়েই শুধু ক্ষান্ত হলে হবে না। আজ এইখান থেকে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আগামী দিন আমার বাংলা ভারতকে রাস্তা দেখায়, এই বাংলার প্রত্যেকটা মুসলিম দলিত আদিবাসী প্রতিটা সম্প্রদায়ের গায়ে যেন পরনার কাপড় থাকে, পেটে যেন ভাত থাকে, প্রত্যেক পরিবারে যেন একটা করে চাকরি থাকে। এই অঙ্গীকারবদ্ধ আমার বাংলার মানুষকে নিতে হবে, ঠিক না ঠিক? আজ মনে রাখবেন,
এই কঠিন ঠান্ডাতে আপনাদের এলাকায় যেসব আদিবাসী বন্ধু আছে, দলিত ভাই আছে, সিভিল কাজ সম্প্রদায় আছে, যারা ডিবিসির দ্বারে বসবাস করছে, পিডাব্লিউ রাস্তায় বসবাস করছে, খবর নিয়ে দেখ, খোঁজলেন, তাদের পরনের কাপড় নেই, পায়ে জুতো নেই। আজকে আমি জ্যাকেট গায়ে দিয়ে আমার ঠান্ডা লাগছে, আপনি কম্বল গায়ে দিয়ে আপনার ঠান্ডা লাগছে। একবার কি কম্বলের মধ্যে থেকে আপনার কি মনে হয় না যে আমাদের পাশে ওই যে ডিবিসি রোডের ধারে, ওই যে খালের ধারে, ওই যে নদীর তীরে, ওই যে জঙ্গলেতে, ওই যে এমন করে আদিবাসী দলিত গুণ আছে, বা আমার পরে ওই যে আব্দুল করিম চাচা, ওই যে আমার আব্দুল খালেক ভাই, তার বাড়ির গরিব গুলো আজকে কি কষ্টের মধ্যে আছে, এটা কি একবার চেতনা হয়নি? অপর দিকে তাকিয়ে দেখুন, আজকে একদল শ্রেণীরা আজ ভিখারি ছিল, রাজনীতির নাম নিকাতে না নিকাতে আরবপতি তৈরি হয়ে যাচ্ছে। এইগুলো কি আমাদেরকে এখনো ভাবাচ্ছে না? এই জায়গায় আসুন, বাংলার মানুষকে জাগতে হবে, দেশের মানুষকে জাগতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, কে মুসলমান, কে হিন্দু, কে দলিত, কে আদিবাসী, কে মতুয়া, আমরা না দেখে আমরা গরিব এক মুঠো হই। প্রত্যেকটা দলের রাজনীতির নেতারা আরবপতি হয়েছে, এরা কোথা থেকে টাকা পেল এই জবাব দিয়ে ওদের বাড়ির একটা একটা করে ইট খুলে নিব আগামী দিন দরকার আছে, ঠিক না বেটে? আমার মনে রাখবেন, কারণ এই লড়াই গরিবকে বাঁচাবার লড়াই। আজকে হঠাৎ করে দেখছি সরকার এখন দৌড়ে দৌড়ে খুঁজছে। আপনাদের দৌড়ে এসেছে কি আমি জানি না, হঠাৎ করে সরকার দৌড়ে দৌড়ে, কোন সরকার? বাংলার টিএমসি সরকার। কোথায় যাচ্ছে ভাই? দৌড়ে দৌড়ে। ভালো জিনিস যাওয়া দরকার, তবে 2011 থেকে দৌড়ে থাকা দরকার ছিল। হঠাৎ করে আজকে দৌড়ে দেখছি কেন? হঠাৎ করে আজকে দৌড়ে কেন? সরকার যাচ্ছে দৌড়ে দৌড়ে, আর সরকারের দরদি লোকগুলো যাচ্ছে বিজেপির ঘরে ঘরে। এই সেটিংটা আমাদের বুঝতে বাকি নাই, আপনাদের বুঝতে অসুবিধে লাগতে পারে। আজ আমি জাগাতে এসেছি, জেগে নেন, আগামী দিন খুব করুণ দিন হবে। মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া, পিছিয়ে পড়া গরিব মানুষদেরকে বলে যায়, হ্যাঁ আমি ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু আমি ভারতীয়, আমি বাঙালি, আমি মানুষ। গরিবের কষ্ট দেখলে আমার কষ্ট হয়। আজ আমার বাড়িতে দুটো বোন এসেছিল, তারা পড়াশোনা করবে, তারা ভালো রেজাল্ট, তারা অ্যাডমিশন নেবে, ফিজ নাই, আমার কাছে এসেছিল। আমি বললাম, বোন আমাদের তো একটা সিস্টেম আছে সংগঠনের, হ্যাঁ আমি মাথায় আছি ঠিকই, কিন্তু আমাদের একটা কমিটি আছে, সেই কমিটির আলোচনা হলো মেরিট স্কলারশিপ দেওয়া হয়। আপনারা জানেন কি জানি না, পীর আবু বকর মেরিট স্কলারশিপ আমরা দিই। গরিব ছেলে মেয়েরা পড়তে না পারলে মাসে মাসে টাকা দিই আমরা, কিন্তু ভর্তির ফিস তো দেওয়ার সিস্টেম নাই। তথাপি আমি আমার দায়িত্বে আপনাকে দুটো চেক দিচ্ছি, ন্যূনতম আপনি সেটা নিন। তবে আগামী দিন মেরিট স্কলারশিপ দেব, আপনি যোগাযোগ করবেন। কিন্তু আমার বক্তব্য, আমার কাছে তো 1 বালতি আছে, আমি 1 বালতি পানি কজনকে দেবো? আমার কাছে তো 10 লাখ আছে, কজনকে দেবো? কিন্তু আমি জানতে চাই, আজকে আদিবাসী ভাইদের, আদিবাসী বোনেদের, আদিবাসী বাপ মাদের বন দপ্তরের টাকা হাজার 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 কোটি টাকা আজকে লুটপাট করে খাচ্ছে। 2000-এ তেমন করে কলিকাতার রাজপথে 31শে জানুয়ারিতে আমি দাঁড়িয়ে বলেছিলাম বাংলার সিএম কে যে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বন দপ্তরের অধিকার দিতে হবে। ঠিক তেমনি হিন্দু ভাইদের দৌবত্য সম্পত্তি আছে, সেই দৌবত্য সম্পত্তি থেকে হিন্দু ভাইদের গরিব ছেলে মেয়েদেরকে এডুকেশনের ফ্রি ব্যবস্থা করতে হবে। ঠিক তেমনি মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তি আছে, এই ওয়াকফ সম্পত্তি থেকে প্রত্যেকটা মুসলিম গরিবের ছেলে মেয়েরা 90% উপরে যারা নম্বর পাবে তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়ানোর ব্যবস্থা করতে হবে। আমার কথাকে কোনো গুরুত্ব দেয়নি, কিন্তু আজকে যখন আমি বলেছি 2021-এ রাজনীতির দল খুলে নিজে খেলবো, নিজে জিতবো, নিজের সম্পত্তি দখল করে নেবো, তখন দেখি আমাকে বারবার ঘন ঘন
এবারে যোগাযোগের চেষ্টা চলছে যে হুজুরকে বুঝাও, হুজুরের কি লাগবে, হুজুরের কি লাগবে, হুজুরকে বুঝাও। আজ আমি বাংলার মানুষকে, আমার পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করি, আমি বিক্রি হতে কি রাজি আছি? তোমরা, আমি বিক্রি, তোমরা রাজি আছো? আমরা কারো কাছে ভিক্ষা নেবো, তোমরা চাও? আমরা চাই একটাই জিনিস, সিটের পাশে সিট চাই, চেয়ারের পাশে চেয়ার চাই। আমার সম্পত্তি আমি খরচ করব, কারো বাধা মানতে রাজি নয়। ঠিক না বেঠিক? আজ এই ইউনিটির জন্যই কিন্তু এই পাওয়ারটা হচ্ছে। আপনারা একতা হন, ইউনিট হন। কত চাইবেন? ভাববেন আমার তো অভাব নেই, ওই পাড়ায় ও গরিব, ওর কম্বল দরকার, আমার তো দরকার নেই। কিন্তু আপনি তো মানুষ, আপনার মানবতা সারা দেয় না, ওই গরিবটার কম্বল দরকার। আপনি যদি বলেন না সারা দেয় না, সারা দিবার জন্য মাঝে মাঝে করোনার মতো বিমার আসবে। এটা তো অভিশাপ, এটা অভিশাপ। এই সমাজে মহান স্রষ্টার সৃষ্টি আজ বিপদে পড়েছে, আপনি তার পাশে কেন দাঁড়াবেন না? আজ আমি আওয়াজ তুলেছিলাম, প্রত্যেকটা গরিব মেয়ে বিবাহের জন্য, পয়সার অভাব থাকার জন্য আজকে হয় সেই মেয়েটা বাপ মার কষ্টটাকে দেখে হয় আত্মহত্যা করছে, নাই পাপ কাজে নেমে যাচ্ছে। আরে যুবক, শুনে রেখে দাও, যে তার বোনের ইজ্জত বাঁচাতে পারে না, সে কেমন ভাই হয়? যদি মনে করে আমার মায়ের পেটে যে এসেছে সেটাই শুধু আমার বোন, আমার বাংলার মেয়েরা আমার বোন নয়, আমার ভারতের বেটিরা আমার বোন নয়, ধিক্কার জানাই তোমার মতো ছোট মাইন্ডের ছেলেকে। আরে পুরো ভারতের বেটি আমাদের বোন, বাংলার বেটিরা আমাদের বোন। আরে মহান স্রষ্টার সৃষ্টি নারী জাতি, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে পাপ কাজ থেকে বাঁচাতে হবে। আজ আমি আমার কওমকে বলবো, তোমরা কি জানো 100টা নারী থাকলে তার মধ্যে 60টা মেয়ে যেসব নোংরা জায়গায় আছে, 60টা মুসলমান পেটের জ্বালায় তারা খারাপ কাজে যাচ্ছে। আজ আমি আন্দোলন করে কলিকাতায় চিল্লেছিলাম, পার বছরে অকাল সম্পত্তির 22,000 কোটি টাকা ইনকাম, প্রত্যেকটা গরিব মেয়েকে বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা অ্যালট করতে হবে। প্রত্যেকটা গরিব মেয়েকে তাই অকাল সম্পত্তি থেকে দিতে হবে। গুরুত্ব দেয়নি, কোন কথাকে কর্ণপাত করেনি। এই সময়ে আমি চিন্তা করলাম, কাউকে গুরুত্ব দিতে হবে না। চলো, দেশ যখন আমায় অধিকার দিয়েছে, ধর্ম যখন আমায় বাধা দেয়নি, আমি নিজে রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করে নিজে লড়বো, প্রার্থী দেবো, নিজেরা জিতবো, নিজেরা সিট তৈরি করে ওখানে বসবো, বসে নিজের সম্পত্তি কেড়ে নিয়ে ওই গরিব মেয়েদের বিবাহ, তাদের পড়াশোনার ব্যবস্থা তৈরি করব। এই কাজে কি আপনারা আমার সাথ দিতে রাজি আছেন? বন্ধু আমার, ভাইয়েরা আমার, কাউকে দিতে যদি নাও পারি, কেড়ে যদি এনে দিই, ওটা একটা মহান কাজ হয়। আজ বড় দুঃখ, যখন আমি এই চিৎকার দিচ্ছি, সমাজে একটা কথা উঠছে, বিজেপি চলে আসবে। বলছে না, বলেন? আমার অনেক কিছু বলার ছিল ভাই, সময়ের দিকে চেয়ে ডাইরেক্ট বিজেপিতে চলে এলাম। কথা বুঝছেন না? কেন এই কথাটা বাজারে খুব চলছে, বিশেষ করে এটা আলোচনা হচ্ছে কোথায়? মুসলিম পাড়ায়। কোথায় হচ্ছে? মুসলিম পাড়ায়। অন্য জায়গায় আলোচনা হয়নি। কেন অন্য জায়গায় আলোচনা হয়নি আর মুসলিম পাড়াতে কেন হচ্ছে বুঝতে বাকি আছে? শোনেন, পকেটে 2 ধরনের টাকা থাকে, নোট থাকে আর খুচরো থাকে। জানেন তো নাকি? নোটগুলো হচ্ছে বড় বড়, যে কোনো বিজেপিতে যাচ্ছে যাক, খুচরোটা যেন আমার কোলে থাকে। আর কেউ বলেছিল আমি কাঁচকলা খাবো। কথা বুঝছেন না? অ্যাকচুয়ালি কাঁচকলা নয়, খুচরোটা নেবার জন্য এই কাজ করছে। কথা বুঝছেন তো নাকি? অ্যাকচুয়ালি বারবার যখন আমি আন্দোলন করি, বারবার যখন গরিবের কথা বলি, বারবার যখন দলিতদের কথা বলি,
বারবার যখন আদিবাসীর অধিকারের কথা বলি, বারবার যখন মতুয়া ভাইদেরকে বুঝাই যে আপনাদের ঘরে কেউ নাগরিকত্ব দেবে না, নাগরিকত্ব পেয়ে গেলেই তো আপনারা কাউকে ধরা দেবেন না, তাই নাগরিকত্ব কেউ আপনাকে দেবে না, আপনাকে নাগরিকত্ব ছিনিয়ে নিতে হবে। আর নিতে গেলে আপনাকে দল তৈরি করতে হবে। যার দল নেই তার বল নেই, তাই দল তৈরি করুন, পার্টনারে খেলুন, আপনিও ক্ষমতার দখলে বসুন, দেখবেন আপনার সার্টিফিকেট আপনি আপনি হয়ে যাবে। ঠিক না বেঠিক? আজ আমার মতু ভাইয়েরা জেগেছে। সবচেয়ে বড় সমস্যা এনআরসি করলে সব থেকে বেশি বিপদে পড়বে আদিবাসী ভাইয়েরা। আমরা ভালোবাসি ভাইদেরকে, যারা মূল নিবাসী তারা আমরা একে অপরকে ভালোবাসি। আমরা চাই না এনআরসি করে আদিবাসী ভাইদের বিপদে ফেলা হোক, মতুয়াদের বিপদে ফেলা হোক, মুসলমানকে বিপদে ফেলা হোক। কিন্তু আদিবাসী ভাইয়েরা প্রথমে বিপদে পড়বে। কেন? তাদের বেশিরভাগ সম্প্রদায়ের মানুষ তারা হয় পাট্টা, নাই খাস জায়গা, নাই ভেস্টল্যান্ডে বসবাস করে, একটা কেউ জমির জায়গা দেখাতে পারবে না। অতএব যখনই দেখাতে পারবে না তখনই তাদেরকে উচ্ছেদ করা হবে, উচ্ছেদ করে ক্যাম্পে দেবে, ওই জায়গাটা নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দেবে, ব্যবসা হবে। এটাই হলো এনআরসি, অন্য কিছু নয়। কিন্তু আজ যখন আমি এই মাসের 17 তারিখে, আপনারা নিশ্চয়ই জানেন এলাকার মানুষ, আমি কলিকাতাতে প্রেস কনফারেন্স করেছিলাম তার কয়েকদিন আগে। সেখানে বাংলার অভিভাবিকাকে বলেছিলাম, আপনি বর্তমান দায়িত্বে আছেন, আমাদের চাপ হবে আপনার উপরে। আমি আপনাকে জানাচ্ছি, আপনাকে 3টে কাজ করতে হবে। নাম্বার 1, যে 8 জন এনআরসির বিরোধী না করে চলে এলো, ওই 8 জন এমপি কে বরখাস্ত করতে হবে। আমরা নতুন করে আপনাকে আবার জিতাবো। নাম্বার 2, আপনাকে বিধানসভাতে 211টা আপনার সিট বামপন্থ সাপোর্ট করবে, কংগ্রেসও সাপোর্ট করবে। আপনাকে বিধানসভাতে একটা রেজলিউশন বিল পাস করতে হবে, আমার বাংলা এনআরসি হবে না। আর সেই বিলটাকে নিয়ে বাংলার 9.5-10 কোটি মানুষের পক্ষে দাঁড়িয়ে আপনাকে দিল্লি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে হবে, কেস করতে হবে। আমার এই কথা বলার দরুন, আপনাদের এই কথা বলার দরুন, আপনাদেরকে বাঁচাবার দরুন আমাকে দিদিমণি আমার বাড়িতে পুলিশ পাঠালো। রাত 2টোতে কয়েক হাজার পুলিশ পাঠিয়ে চমকাতে গেল। আজ আমি জানিয়ে দিই মঞ্চ থেকে, যারা আমাকে চমকাতে গিয়েছিল, আজকে আমার আল্লাহ তাদের ঘর ভেঙে চমকে দেখিয়ে দিচ্ছে। এ জালিম থাকবে না, এ জালিম সরকার থাকবে না। হাজার হাজার এতিমের বদদুয়া আছে, আমফানের গরিবদের বদদুয়া আছে। এ সরকার থাকবে না, কেননা হাজার হাজার মিথ্যা লোকের নামে কেস দিয়েছে, ওই গরিব নিরীহ ছেলেদের বদদুয়া আছে। অতএব সরকারের পাশে যে বাঁচাতে যাবে তাও ধ্বংস হবে, সেও মরবে, এ সরকারের সাথে সেও ডুববে। ঠিক না বেঠিক? আজ বলা হচ্ছে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে। আমি জানতে চাই, বিজেপি চলে আসবে না চলে এসেছে? লজিক বলুন। বিধান লোকসভার ভোটেতে 44% বাম টিএমসি, 40% বিজেপি, 4% কম ছিল। ঠিক না বেঠিক? এই গত কয়েকদিন আগে ঢুকে গেল একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। আজকেই ঢুকেছে আরো 3 জন। খবর রাখেন কি জানি না, কথা বুঝে আসছে। কালকে সকালে উঠে নেট খুলবেন, দেখবেন আরো 2 জন। তো রোজই তো ঢুকে যাচ্ছে, কথা বুঝে আসছে না? তাহলে 4% এখনো কি বাড়েনি? 4% এখনো ঘাটতি মেটেনি। অতএব এসে গেছে। এবারে আমরা নতুন করে চাইছি মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া, গরিব সম্প্রদায়ের মানুষ যারা দেশ ও দেশের গণতন্ত্রকে ভালোবাসি, আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। 2021-এর লড়াই আমরা ভার্সেস বিজেপির হবে। আমরা বিজেপিকে পরাজিত করে আমরা ক্ষমতায় আসবে, এই লড়াইয়ে নেমেছি। কথা বুঝছেন? সেই জায়গায় দাঁড়িয়ে থেকে
আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি আপনাদেরকে বলে দিই, আমার আগে মাস্টার সাহেব শামসুল আলম সাহেব একটা কথা বলেছে যে আমরা বিজেপি তৈরি করার কারখানাকে সাপোর্ট করতে রাজি নয়। আমি আপনাদেরকে বলতে চাই, ধান চাষ দেখেছেন? আচ্ছা, কারা কারা চান বিজেপি রুখতে? কারা কারা বিজেপিকে রুখতে চান? সত্যি বলছেন? সত্যি বলছেন? হাত নামান। বিজেপিকে রুকার দুটো লাইন আছে, তিনটে অপশন আছে বিজেপিকে রুকার। আমি আপনাদেরকে বলে যাই, নাম্বার ওয়ান, বিজেপিকে রুখতে গেলে ইভিএম এ ভোট দিয়া বাতিল করতে হবে। বর্তমান রাজ্যের যিনি সিএম, তিনি তো কই আওয়াজ তুলছে না যে ইভিএম ব্যান্ড করো, আওয়াজ তো কই তুলছে না। আরে বোকা বেনে থেকো না, খালি হাত করতে চাইছে তোমায়, খালি হাত, বুঝতে পারছো না? সব ঠেলে ঠেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই বাংলায় তো বিজেপি ছিল না, বিরোধী শূন্যের নামে বাম কংগ্রেসকে পিটিয়ে ঘরে ঢুকানো হলো, নমিনেশন জমা দিতে দিল না, অথচ বিজেপি জমা দিল, তাকে বাধা দেওয়া হলো না। যারা প্রকৃত টিএমসির জন্ম দিয়েছিল, যারা টিএমসি কে বাঁচিয়ে রাখতে পারত, যারা যতদিন ছিল ততদিন বিজেপির ঝান্ডা তোলাবার ক্ষমতা ছিল না আপনাদের এলাকায়, তাদেরকেও মেরে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো যাতে করে বিজেপির বেরোনোর সুবিধাটা হয়। এখনো চোখ খুলছে না? এখনো কি বিবেক খুলছে না যে বিজেপিকে আনা হচ্ছে দাওয়াত দিয়ে? বিজেপি আসার সময় আমি যেমন আসছিলাম, রাস্তা পরিষ্কার করে আমায় ঢুকালেন, ভেতরে প্রবেশ করতে দিলেন, তেমন বিজেপি বাংলায় আসবে, কোন রকম বাধা না আসে, কোন রকম ডিস্টার্ব না হয়। সমস্ত রাস্তা পরিষ্কার করার জন্য 10 বছর আগে টেন্ডার দেওয়া হয়েছিল টিএমসি নামক পার্টিটাকে। টেন্ডারের কাজ শেষ হয়েছে, আস্তে আস্তে সব ঘুরিয়ে বিজেপিতে ঢুকাচ্ছে। এটাই হচ্ছে বিজেপির পলিসি, অর্থাৎ টিএমসি মানে বিজেপি, এটা কোনো সন্দেহ নেই। অতএব ডাইরেক্ট বিজেপি আজকে টিএমসি মানে বিজেপি, এতে কোনো সন্দেহ নেই। আজকে যারা বিজেপির বিরোধী করতে চায়, আগামী দিন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে, টিএমসি এবং বিজেপি উভয়ের বিরুদ্ধে লড়তে হবে, ঠিক না বেঠে? আজ আপনাকে তথ্য দিয়ে আরো বলে দিই, সময় দেখছেন না ঘড়ি দেখছি, তাই কথা এদিক ওদিক হয়ে যাচ্ছে। টাইমের দিকে খেয়াল করতে হয়। আপনারা ধান চাষ দেখেছেন না? ধান চাষ কি যে জমিনে ধান চাষ হয় সেই জমিনে কি বীজ ফেলা হয়? বীজ ফেলা হয় অন্য জমিতে, আর চাষ হয় অন্য জমিতে। বীজ যে জমিতে ফেলা হয় ছোট জায়গায়, সেখানে কিন্তু বীজটা যখন বড় বেশ একটু মোটা তাজা হয়ে যায়, তখন তুলে নিয়ে এসে কিন্তু অন্য জমিতে চাষ হয়। অর্থাৎ টিএমসির জমিনে বিজেপি চাষ হয়েছে, আর এখন বিজেপির জমিনে তারা বড় হয়ে এসে এবারে ফল ফলাবে। কথা বুঝে আসছে না? কিন্তু আমাদের ঘরে এরা বোকা এখনো বানাচ্ছে। কথা বুঝে আসছে? দুয়ারে দুয়ারে সরকার চলে গেছে, যাচ্ছে যাক, 5,000 টাকায় 10,000 টাকায় ইন্দিরা আবাসনের ঘরে বিক্রি হয়ে যাবেন না। যদি বিক্রি হয়েছেন মনে রাখবেন, 21-এর পরে আপনাকে নিয়ে যে রাখবে ক্যাম্পে, আর আপনার ঘরে বাস করবে অন্যজন। কথা বুঝতে পারছেন? অতএব ভাই আর একটু বলি, কোন জায়গাতে আপনারা পশু জবাই করা দেখেছেন? পশু কিভাবে জবাই করা হয়? প্রথমে হাত পা বাঁধা হয়, দেখেছেন তো নাকি? হাত পা বাঁধে যে জবাই করে কি সে আলাদা তো? অতএব আমাদের ঘরে বিজেপি দুয়াই দিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে কেউ হাত পা বাঁধছে, আর বাঁধা হয়ে গেলে 21-এ জবাই করার লোক আসছে। অতএব হাত খোলা থাকতে থাকতে, পা খোলা থাকতে থাকতে নিজেদের 50, 60, 70 সব ভাইয়েরা মিলেমিশে, আদিবাসী, দলিত, মতুয়া, নিজেদের কিছু হাতে তৈরি করে নাও। কথা বুঝে আসছে? আমি এই কথা থাকলেও বলতে পারছি না, সময় হলে আবার আলোচনা হবে। এটা হলে সুন্নাতুল জামাতের ব্যানারে হলো, সামনে জানুয়ারি মাস থেকে
বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হবে। ওই প্রোগ্রামটা কিন্তু প্রকাশ্য রাজনীতির ব্যানারে হবে। অর্থাৎ যে দল তৈরি হচ্ছে, কি করব তো, কথা দিচ্ছেন করব তো, ধোকা দেবেন না তো, আমার দলকে জিতাবেন তো। আমার দলটা কি আপনাদের দল নয়? কার কার দল নিজের মনে করছেন হাত তুলে দেখান। একটুখানি উঠে দাঁড়িয়ে যান, চলে যাবেন না। যারা ভালোবাসেন উঠে দাঁড়িয়ে থাকেন। আমি জানতে চাই কয়েকটা কথা। ৭৩ বছর ধরে বাম কংগ্রেস টিএমসি কে তো ভোট দিয়েছেন, আপনারা কি অধিকার পেয়েছেন? অধিকার পেয়েছেন, ইনসাফ পেয়েছেন, ইনসানিয়াত পেয়েছেন, শিক্ষা পেয়েছেন, চাকরি পেয়েছেন, কি পেয়েছেন? তাহলে হারা পেয়েছেন, বাপ হারা হয়েছেন, মা হারা হয়েছেন, জেল খেটেছেন, মিথ্যা কেস পেয়েছেন। আপনার এলাকায় এই পাশের পাড়াতে আমাকে ছেলেগুলো ভালোবাসতো, কিন্তু ওরা পার্টি করতো আমি জানতাম না। হালকা বয়সের ছেলে এই পার্টির জন্য বোম বাঁধতে গিয়ে বোম ফেটে মারা গিয়েছিল। তাদের আজকে কেউ খোঁজ নেয়? জোরে বলো, খোঁজ নেয়? তাদের পরিবারে কেউ দেখতে যায়? অথচ এই ছেলেগুলোর কবরে কি হচ্ছে আল্লাহ ভালো জানে। ছোট করতে চাইছি না বাপ মার অন্তরটা, কিন্তু শরিয়াত বলছে ওদের আখেরাতে নাজাত নাই। কেন নাজাত নাই? ওরা বেঈমানের জন্য লড়েছে, গাদ্দারের জন্য বোম বেঁধেছে, জালিমের জন্য বোম বেঁধেছে, গরিবদের লুটা যারা করেছে তাদেরকে সাপোর্ট করে বোম বেঁধেছে। আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। আগামী দিন তোমাদের ঘরে এরা বিভিন্ন ভাবে বোম্বে দিয়ে সমাজ বিরোধী বানাতে চাইছে। আগামী দিন এরা তোমাদের ঘরে বিভিন্ন ভাবে লড়াই করিয়ে তোমাদের ঘরে দিয়ে দেশদ্রোহী সমাজ বিরোধী বানিয়ে তারা তাদের রাজ ক্ষমতাকে তৈরি করতে চাইছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একটা কথা বলবো যে নিজেদের দলের দরকার আছে না না, নিজেদের চেয়ারের দরকার আছে না না, নিজেদের অধিকারের জন্য বিধানসভায় লোকের দরকার আছে না না, নিজেদের বেঁচে থাকার জন্য লোকসভায় দরকার আছে না না। তাই জাঙ্গিপাড়ায় আগামী দিন আমি দাঁড় করাবো। সাপোর্ট পাবো না পাবো না? চিৎকার দিয়ে বলুন, হাত দুটো তুলে বলুন সাপোর্ট পাবো, সাপোর্ট পাবো। ধোকা দেবেন না তো। আমি কাকে দাঁড় করাবো সেটা আমার ব্যাপার, আপনারা আমাকে দেখে ভোট দেবেন। কথা বুঝছেন না? বলেন না কেন? কখনো 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 জব্দ করার জন্য জব্দওয়ালা লোককেও দাঁড় করাতে হয়। কথা বুঝে আসছে না? নাই। অতএব সময়ের সাথে সাথে কিন্তু সে চলবে আমার ইশারা। এর জায়গায় আপনাকে চিন্তা করতে হবে না। অত পোকাওয়ালা চালের ভাত খেয়ে আমি বড় হইনি, এই জায়গায় মাথায় রেখে দেবেন। শোনেন, অনেক ভালো ভালো লিডার ছিল, তারা কাজ করতে চেয়েছিল, তাদেরকে ওপরের নেতা নেতৃত্বরা কাজ করতে দেয়নি। আমার হুকুম অনুযায়ী চলবি, না তোর পদ ক্যান্সেল হয়ে যাবে, সে বেচারীরা করতে পারে। কিন্তু আমার দলে তো একটাই কথা থাকবে, অন্যায় দেখলে প্রতিবাদ কর, বিধানসভাতে পর্যন্ত যাবি। সংবিধান বিরোধী, দেশ বিরোধী, মানবতা বিরোধী কোন আইন দেখলে তুই এমএলএ তো কি হয়েছে মারবি, পাঁচরে খাঁচাই লাতি, তারপরে দেখে আমরা ঠিক না বেটে। অনেক হয়েছে, ৭৩ বছর আর নয়, মরে তো গেছি। এবার একবার শেষ, মরার আগে দেখবেন একবার শেষ কামড় মারে, ঠিক যাবার একবার শেষ কামড় মারে। আমরা শেষ কামড় মেরে 2021-এ মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া, পিছিয়ে পড়া মানুষের সরকার বাংলায় তৈরি করব। আমার দাবি 2021-এ হয় দলিত আদিবাসী থেকে সিএম হবে আর মুসলমান উপমুখ্যমন্ত্রী হবে। আপনারা চান তো নাকি? আমায় বিশ্বাস করেন, আমার উপরে ভরসা আছে, আমায় ভালোবাসেন। ৭৩ বছর তো অনেকের কথা শুনলে, একটাবার আমার কথা শুনবে। তাহলে বলবেন না তো হুজুরের ছেলে কেন রাজনীতি করবে। আমি কোনো জায়গায় দাঁড়াবো না, আমি একটা ফ্রন্ট বানাচ্ছি। ওই ফ্রন্টটাতে আদিবাসী আছে, দলিত আছে, মতুয়া আছে, শিখ আছে, পাঞ্জাবি আছে, খ্রিস্টান আছে, মুসলমানও আছে। সেই ফ্রন্টটাকে আমি কন্ট্রোল করব। অর্থাৎ আমার কাছে পারমিশন নিয়ে আমার সাথে আলোচনা করে তোমাদেরকে কাজ করতে হবে। আর যাকে যাকে টিকিট দেওয়া হবে সব সিগনেচার করে লিয়া হবে, এই রুলস মেনে চলতে হবে।
সময় থাকলে আরো আলোচনার ছিল, কখন আলোচনা হবে আমি আপনাদের কাছে আজকে সংক্ষেপ করলাম। একেবারে নিজের মনে করে সাদা মাটা ভাষাতে অনেক কিছু বললাম, কেউ খারাপ নিলেন? আপনাদের কাজ হলো নিজের নিজের বুথে যাবেন, ভেতরে ভেতরে মা বাপ স্ত্রী আত্মীয় স্বজন ভেতরে ভেতরে বুঝিয়ে রেডি হয়ে থাকুন। কোন রকম ভাবে এখন হরহরি নয়, যেখানে যেখানে ডাকবো একটু জনসভাটাই যাবেন, তবে মনে রাখবেন সবাই বিক্রি হয়ে যেতে পারে, আপনার এই বাচ্চাটা আপনার এই ভাইটা বিক্রি হবে না। কেন? আমি তো নিজে মালিক, আমায় কে কিনবে? এ বাংলায় আমার অধিকার আছে না নাই? এ বাংলায় আমার সম্পদ আছে না নাই? 22,000 কোটি টাকা পার বছরে ইনকাম আমার, আর তুমি আমায় বলছো 10 কোটি দিচ্ছি, চুপ করে যাও। আরে তোর লাগে বল দেবো। আমাকে মিডিয়া প্রশ্ন করেছিল, যদি টিএমসি থেকে একটা সিট দেয় আপনি কি নিয়ে চলে যাবেন কোনো মৌলানার মতো? আমি বলেছিলাম সিএমসি যিনি বর্তমান সুপ্রিমো আছে তিনার দল তো একদিন থাকবে না, অতএব একা তো দল চালানো সম্ভব নয়। অন্য কোন দল যদি তেনাকে টিকিট নাও দেয়, আমি তেনাকে একটা টিকিট দেবো, আমার দলের হয়ে তেনাকে দাঁড়াতে বলবেন। কথা বুঝে আসছে? আজ আমাদের ঘরে দেখাতে হবে একতাই সবকিছু, পাওয়ারই সবকিছু। আজ আমার ভাইয়েরা আমরা এক হচ্ছি। আপনারা এলাকায় যে কোনো ধর্মের মানুষ বিপদে পড়লে একে অপরের সাথ দেবেন। আর কথা নয়, আজকে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে এই ছোট্ট প্রোগ্রাম, যেখানে কৃষক বন্ধুদের সাথে ও বস্ত্র বিতরণের পক্ষ দিয়ে এখানে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিক আল কুরাইশি ভাইজানকে। এখন একটা স্লোগান আমরা বলবো যে বদলা নাই বদলে দাও। আপনারা সকলে বলবেন যে ভাইজানের কথায় ভোটটি দাও। বদলা নাই বদলে দাও, ভাইজানের কথায় ভোটটি দাও। বদলা নাই বদলে দাও, ভাইজানের কথায় ভোটটি দাও। বদলা নাই বদলে দাও। ভাইজানের কথায় ভোটটি দাও। ভাইজান 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 জিন্দাবাদ। চুপ বদ, চুপ বদ, চুপ বদ, চুপ বদ। ভাইজান 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 জিন্দাবাদ। চুপ বদ, চুপ বদ, চুপ বদ, চুপ বদ। ভাইজানের নেতৃত্বে দলিত আদিবাসী এক হয়েছে, সরকার তুমি হুঁশিয়ার। হুঁশিয়ার হুঁশিয়ার ভাইজানের নেতৃত্বে দলিত আদিবাসী এক হয়েছে, সরকার তুমি হুঁশিয়ার। হুঁশিয়ার হুঁশিয়ার ভাইজানের নেতৃত্বে সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ হয়েছে, সরকার তুমি হুঁশিয়ার। হুঁশিয়ার হুঁশিয়ার আরে ভাইজানের নেতৃত্বে কৃষকরা লড়তে নেমেছে, সরকার তুমি হুঁশিয়ার। হুঁশিয়ার হুঁশিয়ার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। চুপ বদ, চুপ বদ, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। চুপ বদ, চুপ বদ। আর তোমার নেতা আমার নেতা ভাইজান জিন্দাবাদ। চুপ বদ, চুপ বদ। আর তোমার নেতা আমার নেতা ভাইজান জিন্দাবাদ। চুপ বদ, চুপ বদ। এই কৃষক আইন মানছি না, মানবো না। মানছি না, মানবো না। এই কৃষক আইন মানছি না, মানবো না। মানছি না, মানবো না। এই অবিলম্বে কৃষি বিল বাতিল করতে হবে, এই দাবিতে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে লড়ছি, লড়বো। লড়ছি, লড়বো। অবিলম্বে কৃষক বিল প্রত্যাহার করতে হবে, এই দাবিতে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে লড়ছি, লড়বো। লড়ছি, লড়বো। এই লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। এই ভাইজান 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 জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এখানেই আমাদের আজকের প্রতিবাদ সভা। আরে সিরাই সিরাই রক্ত, ভাইজানের ভক্ত। 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 আরে লাগলে দেব রক্ত, ভাইজানের ভক্ত। আরে লাগলে দেব রক্ত, ভাইজানের ভক্ত। আরে লড়তে গিয়ে রক্ত, ভাইজানের ভক্ত। আরে লড়তে গিয়ে রক্ত, ভাইজানের ভক্ত। আরে সিরাই সিরাই রক্ত, ভাইজানের ভক্ত। আরে সিরাই সিরাই রক্ত, ভাইজানের ভক্ত। আরে ভাইজান 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 জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের যে কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা ছিল, সেই সভার সমাপ্তি ঘোষণা করলাম এবং সমস্ত ভলেন্টিয়ারদের বলবো রাস্তায় যাতে যানজট না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে বলবো সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের নীতি আদর্শ মেনে আপনারা নিজ নিজ গৃহে পৌঁছে যাবেন।
আসসালামু আলাইকুম। আলামিন তরফ থেকে যারা লাইভ দেখছিলেন তারা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন